গত এক দশকের বেশি সময় ধরে যেভাবে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, ছাত্র এবং শিক্ষাবিদদের প্রতিনিধিত্বকে হত্যা করা হয়েছে, নির্বাচিত বিশ্ববিদ্যালয় পরিচালন ব্যবস্থা, কলেজ স্কুল পরিচালন ব্যবস্থা, বোর্ড কাউন্সিল, এই সবকে চুরমার করা হয়েছে। নিজের মনের মতো লোককে, মনপসন্দ লোককে প্রাথমিক শিক্ষা বোর্ড থেকে মাদ্রাসা বোর্ড, হায়ার সেকেন্ডারি কাউন্সিল, মধ্যশিক্ষা পর্ষদ, বিভিন্ন বিশ্ববিদ্যালয় সেখানে বসানোর চেষ্টা হচ্ছে। এখন বুঝতে পারছেন বিচারপতি অমৃতা সিং এখন বলছেন শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অভিষেক ব্যানার্জির এই যে টাকা পয়সার লেনদেনের ব্যাপার আছে, এইটা নিয়ে কেন জেরা করা হচ্ছে না, তার নাম বারবার ঘুরে ফিরে আসছে কেন। আর মুখ্যমন্ত্রী কালকে ছাত্রদের সমাবেশ ডেকে কান্নাকাটি করে বলছেন লোকসভা নির্বাচনের আগে যে কোনো সময় তার ডেপো ভাইপোটা ধরা পড়ে যাবে। আমরা বলছি ডেপো হোক আর ডেপো হোক, এমনা হোক আর ঢ্যামনা হোক, পুজোর আগে ইডি সিবিআই কে ওই অভিষেককে ধরতে হবে, অ্যারেস্ট করে জেরা করতে হবে। গোটা রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে চুরমার করা হচ্ছে যে মস্তান বাহিনী দিয়ে, গুন্ডা দিয়ে, বহিরাগত গুন্ডাদের দিয়ে হোস্টেল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা পরিচালনা করা হচ্ছে। তার নাকের গুলি হচ্ছে এই কালীঘাটে পিসিআর ভাইপো। আর এখানে কোন কোন বিজেপি, আরএসএস একই প্রেসক্রিপশন নিয়ে মিছিল করছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে। গলি মারো সালোকো, ওই বিজেপিকে বোঝানো উচিত, ওই বজরং দল আরএসএস কে বোঝানো উচিত গলি মারো সালোকো মুখে বলাটা সহজ, আর ওইটা বলে কেন্দ্রে মন্ত্রী হয়ে গিয়েছে একজন, শাহিনবাগে যে বলেছিল। এখানে এরকম গুলি, গোলা, বন্দুক, পিস্তল, হেরোইন, গাঁজা, লটারি, জুয়া, ঠেক চালিয়ে কেউ কেউ মন্ত্রী হয়ে গেছে, এমপি হয়ে গেছে। আর এটা হয়েছে কারণ এই যে মানুষের গণতান্ত্রিক বোধ, আমাদের যে সাংবিধানিক মূল্যবোধ, গণতান্ত্রিক যে পরিসর, তাকে ধ্বংস করা হয়েছে। আর গণতন্ত্রকে ধ্বংস করার জন্য মানুষের যে গণতান্ত্রিক ঐক্য, গ্রামের শহরে, পাহাড়ের সমতলে, হিন্দু মুসলমানের, তপশিলি জাতি আদিবাসী, উত্তরের দক্ষিণের, তাকে ভেঙে চুরমার করা হয়েছে। 2 বছর আগে আপনারা জানেন শ্রীলঙ্কায় এরকম চাকরি প্রার্থী বেকার ছেলে মেয়েরা ধর্ণা দিচ্ছিল, আর শাসক দলের এমপি এইভাবে মিছিল ওখানে জমায়েতের সামনে গিয়ে বন্দুক হাতে গলি মারো সালোকো শুধু বলেনি, গুলি চালিয়ে দিয়েছিল। বলা সহজ, গুলি চালানোর পরে মানুষের যে রোষ, আজকে যারা মনে করছে সিভিককে দিয়ে, র্যাবকে দিয়ে, পুলিশকে দিয়ে বা কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে, বিএসএফকে দিয়ে, সিআইএসএফকে দিয়ে, সিআরপিএফকে দিয়ে পাহারায় থাকবে, চোর, জোচ্চোর, লুম্পেট, ধর্ষক, গুন্ডা, বদমাইশ, নেতা সাজবে আর লুট করবে। শ্রীলঙ্কা দেখিয়েছে মানুষ খেপলে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীও পালাবার পথ খুঁজে পান না। কোনো মিলিটারি, কোনো ট্যাঙ্ক, কোনো সাজবা গাড়ি পাহারা দিতে পারে না। আর এখানে তো আমি শুনলাম নকল মিলিটারি সাজিয়ে নিয়ে আসা হয়েছিল যাদবপুরে। কদিন আগে যাদবপুরে ঢুকেছিল না? আচ্ছা, আমাদের রাজ্যে নকল ডিগ্রির প্রধানমন্ত্রী, আমাদের দেশে, আমাদের রাজ্যে নকল পিএইচডির মুখ্যমন্ত্রী, কোথাও ভুয়ো ডাক্তার, কোথাও ভুয়ো সিবিআই, কোথাও ভুয়ো উকিল, কোথাও ভুয়ো এমএলএ, কোথাও ভুয়ো আইপিএস, কোথাও ভুয়ো ভোট প্রতিদিন হচ্ছে না? এবার শুনলাম ভুয়ো মিলিটারি। আর এমন একজন অপদার্থকে ভাইস চ্যান্সেলর করেছেন অপদার্থ রাজ্যপাল। সে বলে এত ওপেন ক্যাম্পাস, যে কেউ আসতে পারে, আমরা অভিযোগ করব কেন? বোঝা যাচ্ছে না কে ঢোকাচ্ছে? জওয়াহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়, জামিয়া মিলিয়া, আলিগড়ে, হায়দ্রাবাদ সেন্ট্রাল ইউনিভার্সিটিতে, ওসমানিয়া ইউনিভার্সিটিতে, যখন পুনার ফিল্ম ইনস্টিটিউটে ছাত্র ছাত্রীরা যখন লড়াই করেছে তাদের অধিকার নিয়ে, তাদের শিক্ষার অধিকার নিয়ে, ফিজের ব্যাপারে, হস্টেলের ব্যাপারে, অপদার্থ পরিচালনার বিরুদ্ধে, গণতান্ত্রিক পরিবেশ ফিরে পাওয়ার জন্য, তখন এই বিজেপি আরএসএস বলেছে একটা করে ট্যাঙ্ক ক্যাম্পাসে রাখতে হবে, একটা করে বড় করে জাতীয় পতাকা ওড়াতে হবে। কারণ জাতীয়তাবাদী
চেতনা নেই বলে এই সব হচ্ছে। আরে র্যাগিং বিরোধী আইন আছে, বামফ্রন্টের আমলে পশ্চিমবঙ্গে হয়েছিল 2 দশক আগে। কেন সেই আইন প্রয়োগ হচ্ছে না? কেন ক্যাম্পাসগুলোতে র্যাগিং বিরোধী যে সেল হওয়ার কথা, পরিচালক মন্ডলীর তরফ থেকে, প্রশাসনের তরফ থেকে যে ব্যবস্থা হওয়ার কথা, প্রাতিষ্ঠানিক ব্যবস্থা, কেন তাকে কাজ করতে দেওয়া হচ্ছে না? কাজ করতে দেবে? ওই কালীঘাটের নির্দেশে পরিবর্তনের জমানায় প্রথমেই আমরা দেখেছি কলেজগুলোতে ভর্তির জন্য তৃণমূল মস্তান বাইরে থেকে এসে কে আসন পাবে, কে ভর্তি হবে, সব রেট ফিক্স করে দেওয়া হয়েছিল। 20,000, 25,000, 30,000-এ ভর্তি হবে। তারই জন্য তো স্বপন করলে, তারই জন্য তো সুদীপ্ত গুপ্ত, তারই জন্য তো সাইফুদ্দিন মোল্লাকে প্রাণ দিতে হয়েছে। ছাত্ররা লড়াই করছে। অনেকে মনে করেছিল এই ছাত্র রাজনীতি ক্যাম্পাসে থাকার জন্যই গন্ডগোল হচ্ছে। যদি ছাত্র রাজনীতি না থাকে তাহলে কি হয় আমরা দেখতে পাচ্ছি না গোটা দেশের ক্যাম্পাসে? ওই গলি মারো সালক ও গ্যাং বাড়ছে। আরএসএস, বজরং দল, এবিভিপি, সাম্প্রদায়িক শক্তি, মৌলবাদী শক্তি, সে মুসলমান সাম্প্রদায়িক শক্তি হোক, হিন্দু সাম্প্রদায়িক শক্তি হোক, সে বৌদ্ধ হোক, শিখ হোক, খ্রিস্টান হোক, ধর্মের নাম করে মানুষের মনের মধ্যে বীজ ঢোকাচ্ছে। আজকে শুধু কলেজে নয়, বিশ্ববিদ্যালয় নয়, মুজাফফরনগরে দেখেছেন একটা স্কুলের দিদিমণি ছাত্রকে, সে মুসলমান, তাকে বাকিদের বলছে তোমরা। এটাই তো হিংসা, এটাই তো ঘৃণা। এই ঘৃণার চাষ হচ্ছে, এই ঘৃণার চাষ হচ্ছে। বামপন্থী ছাত্র আন্দোলন তার অ্যান্টিডোট। যেমন ভ্যাকসিন দিতে হয় ভাইরাসের আক্রমণ থেকে রক্ষার জন্য, সেরকম ক্যাম্পাসে এই গুন্ডামি, মস্তানি, র্যাগিং, লুট, দুর্নীতি, জোচ্চুরির বিরুদ্ধে যদি লড়তে হয় তাহলে এসএফআই নামে বামপন্থী ছাত্র সংগঠনগুলো হচ্ছে তার অ্যান্টিডোট, ভ্যাকসিন। আমরা চাই ক্যাম্পাসে সুস্থ পরিবেশ হোক, আলোচনা হোক। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে গর্বিত। এখানে এসে আমরা বিশ্ববিখ্যাত পেয়েছি। বিশ্ববিদ্যালয় মানে ওই প্রধানমন্ত্রীর নকল বিশ্বগুরু সাজা নয়, মুখ্যমন্ত্রীর মার্কা বিশ্ব বাংলা নয়, যেখানে মুক্ত চিন্তা, স্বাধীন চিন্তা হবে, যেখানে জাত পাত, ধর্ম, বর্ণ, ভাষা ভিত্তিতে ভাগ হবে না। আজকেও আমি ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্রদের বলবো, এই যে গ্রাম থেকে যে ছেলে মেয়েরা আসে তাদের প্রতি ভালোবাসা, গ্রাম আর শহরের মধ্যে যে বিভাজন রেখা টানা হচ্ছে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো, এমপ্যাথি, দরদ, সমবেদনা, সমভাব। ওই যে হিন্দিতে বলে না হামজোলি, আমেরে হামজোলিয়া, এইটাকেই ভাঙা হচ্ছে। জাত পাত, ধর্ম, বর্ণ, গ্রাম, শহর, অর্থনৈতিক অবস্থা, তার ভিত্তিতে একজনের বিরুদ্ধে আর একজনকে লুটের রাজত্বের জন্য এটা দরকার হয়। মানুষকে এভাবে ভাগ করা হয়, বিভাজন করা হয়। আমরা ওই লুটের বিরুদ্ধে। এখানে মুখ্যমন্ত্রী স্কুল বন্ধ করছেন, প্রাইমারিতে নিয়োগ দুর্নীতি করে প্রাথমিক শিক্ষার 12টা বাজিয়েছেন, মাধ্যমিকে, উচ্চ মাধ্যমিকের সংখ্যা কমছে। এই ভর্তি সিজনের পরে আপনারা জানেন কলেজ, বিশ্ববিদ্যালয় ছাত্র সংখ্যা নেই, খালি। যাদবপুরের মতো, শিবপুরের মতো, প্রেসিডেন্সি ইউনিভার্সিটির মতো জায়গায় আসন ভরছে না। কোথায় গেল ছেলে মেয়েরা? মিজোরাম থেকে রেলের ব্রিজ তৈরি হচ্ছে, সেখান থেকে ড্রপ আউট 15 বছরের ছাত্র হওয়ার কথা, যার যে স্কুলে পড়ার কথা, ড্রপ আউট, তার লাশ আসছে মিজোরাম থেকে। কেন্দ্রের প্রজেক্ট, চাইল্ড লেবারের বিরুদ্ধে বড় বড় পোস্টার লাগানো হবে। আর এদিকে ড্রপ আউট হচ্ছে শুধু আমাদের রাজ্যে না, গোটা দেশে। তবে নীলু বলল হাজার হাজার স্কুল বন্ধ হয়েছে গোটা দেশে। আর এখানে প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা চৌপাট হচ্ছে হায়ার সেকেন্ডারি, কলেজ, বিশ্ববিদ্যালয়। আর যাদবপুর বিশ্ববিদ্যালয়কে এই জন্যই টার্গেট করা হচ্ছে। আরএসএস যেভাবে জেএনইউকে টার্গেট করেছিল, যেখানে আমার গ্রাম বাংলার ছেলে মেয়ে, বস্তির কলোনির ছেলে মেয়ে, শ্রমিক, কৃষকের, মধ্যবিত্ত, নিম্নবিত্ত পরিবারের ছেলে মেয়ে, সরকারি পৃষ্ঠপোষকতায় গভর্নমেন্ট স্পন্সর যে এডুকেশন সিস্টেম আছে, যেখান থেকে বিজ্ঞানী বেরোবে, প্রযুক্তিবিদ বেরোবে,
শিক্ষক বেরোবে, অধ্যাপক বেরোবে, গবেষক বেরোবে, সেইগুলোকে শেষ করা হচ্ছে। 5 স্টার 7 স্টার বিশ্ববিদ্যালয় তৈরি হবে, বিদেশের শোরুম চালু হবে এখানে বিশ্ববিদ্যালয়ে। আর যাদের লুটের পয়সা আছে বা বাপের টাকা আছে, কানাডাতে, অস্ট্রেলিয়াতে, আমেরিকায় গিয়ে পড়বে। আর আমার আপনার ঘরের ছেলে মেয়ে, এই দোকানদারের ঘরের ছেলে মেয়ে, ওই হাটুরের ঘরের ছেলে মেয়ে, ক্ষেত মজুরের ঘরের ছেলে মেয়ে, আমার শ্রমিকের, কৃষকের, মধ্যবিত্তের সন্তান কোথায় যাবে? তাহলে এখানে মমতা ব্যানার্জি, তার সরকার স্কুল শিক্ষা ধ্বংস করছে। আর গোটা দেশে নয়া শিক্ষানীতির নাম করে মোদি গোটা সরকারি পৃষ্ঠপোষকতায় যে বিশ্ববিদ্যালয়ের সিস্টেম আছে সেটাকেই তুলে দিতে চাইছে। তাহলে বুজরুগি চলবে না তো, তাহলে তো বিক্রম চলবে, তাহলে তো চন্দ্রযান চলবে, তাহলে তো সূর্যকে মাপা হবে। আর উনি চাইছেন থালি বাজাবে, দিয়া জ্বালাবে, গোবর খাবে, বুজরুগি হবে। যখন খোমেনি এসেছিল 1978 সালে, তখন আমরা ছাত্র, মিডিয়াতে বলা হয়েছিল সো কল ইসলামিক রেভলিউশন। আয়াতুল্লাহ খোমেনি প্রথম কথা বলেছিলেন, তেহরান বিশ্ববিদ্যালয়কে উড়িয়ে দাও, গুড়িয়ে দাও। কারণ তেহরান বিশ্ববিদ্যালয় হচ্ছে শয়তান তৈরির কারিগর, ওখান থেকে কমিউনিস্ট তৈরি হয়, ওখান থেকে সেকুলারিস্ট তৈরি হয়। এজন্য বিশ্ববিদ্যালয়কে শেষ করতে হবে। আমাদের দেশে বিজেপি এসে বলল, আপনারা শুনেছেন কন্ডমের ইতিহাস, জেএনইউতে কিভাবে বদনাম করা হয়েছিল। একইভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়েও প্রতিদিন যে লেখালেখি হচ্ছে, খবরের কাগজ, টেলিভিশন চ্যানেলে কিছু দালালকে বসে যে আলোচনা হচ্ছে, আসলে বিশ্ববিদ্যালয় সিস্টেমকে শেষ করতে চাইছে। যদি অপগণ্ড না থাকে তাহলে তো এদের বুজরুকি চলবে না, তাহলে মোদিজি বিশ্বগুরু হবে না, তাহলে মমতা প্রধানমন্ত্রী হবে না। আর তাহলে অভিষেক কালো টাকা, শিক্ষক নিয়োগের টাকা, কয়লা পাচারের টাকা, গরু পাচারের টাকা, সোনা পাচারের টাকা, খাদানের টাকা, বালির টাকা, চন্দন কাঠ পাচারের টাকা, সেইগুলো নিয়ে দেশ বিদেশের দেহ প্রযোগীদের দিয়ে অ্যাকাউন্ট ভাড়া নিয়ে টাকা পাচার করতে পারবে না। যেরকম দেহ ব্যবসায় দুর্ভাগ্যজনকভাবে দেহ ভাড়ায় খাটে, সেরকম আজকাল এই ড্রাগ র্যাকেট গোটা ওয়ার্ল্ডে যারা এখানে যাদবপুরে মদের বোতল খুঁজছে, সেই চ্যানেলকে বলি, সেই মিডিয়ার দালালগুলোকে বলি, আর সেই পাণ্ডিত্যপূর্ণ আলোচনাকে বলি, ওরা জেএনইউ বিশ্ববিদ্যালয়ের মধ্যে কন্ডম খুঁজেছিল আর বিয়ারের বোতল খুঁজেছিল। আজকে আমাদের রাজ্যে যত মদ তৈরি হয়, প্রত্যেকটা ছিপি পিছু 2 টাকা অভিষেককে পৌঁছতে না পারলে বোতল সিল হয় না। আর তারা মদের বোতলের বিরুদ্ধে কথা বলছে। গোটা রাজ্য জুড়ে হেরোইনের কারবার। এই যে দত্তপুকুরে কালকে গিয়েছিলাম, বোমা বিস্ফোরণ হয়েছে, সেই নিয়ে অনেক আলোচনা হচ্ছে। আমি কালকেও বললাম, কেউ ছুঁড়ো না। আসলে তৃণমূলের ওখানে মুক্তাঞ্চল করা মানে সেখানে গাঁজা, সেখানে হেরোইন, সেখানে কালো টাকা, সেখানে লুটের টাকা, পাচারের টাকা, সেখানে বোমা, বন্দুক, পিস্তল, স্মল আর্মস স্মাগলিং সব হয়। এইভাবে কিষাণজিকে নিয়ে এসেছিল এই শুভেন্দু, এই মমতা, দানা পানি, খানা পানি দিয়েছিল। আর আজকে যারা এখানে উইদা ইন্ডিপেন্ডেন্ট বলছে, আজকে যাদের মমতা ব্যানার্জি মাওবাদী না বলে মার্ক্সবাদী বলছেন, তাদেরই সাগরেদদের তো তিনি নিয়ে গিয়েছিলেন সালকু সোরেনের লাশ ফেলার জন্য, কমিউনিস্টদের খুন করার জন্য। আমরা নন্দীগ্রাম, সিঙ্গুর পর্যায় থেকে জঙ্গলমহল পর্যায়ে বলছি, যখন মমতা ব্যানার্জি চোখে জল নিয়ে এসে আজাদ হত্যার কথা বলছিলেন, তখন থেকে আমরা বলছি এই সাংঘাতিক খেলা হচ্ছে। দক্ষিণপন্থীর উত্থানের জন্য চরম বামপন্থী সেজে দালালরা, স্বাধীন সত্তা সেজে, ইন্ডিপেন্ডেন্টের নাম করে ওই দক্ষিণপন্থী দালালরা সংগঠিত বাম আন্দোলনকে, সংগঠিত ছাত্র আন্দোলনকে, সংগঠিত যুব আন্দোলনকে, সংগঠিত কৃষক আন্দোলনকে হত্যা করতে চায়। আর এর জন্য যে আরএসএস, জেভিপি প্রতিদিন কমিউনিস্ট নিধনের কথা বলছে, ফাঁসিবাদের দামা বাজাচ্ছে, আর যে মমতা ব্যানার্জি মার্ক্সবাদীদের নামে দোষ চাপাচ্ছেন, তাদের প্রেসক্রিপশনে কোনো তফাৎ নেই। যেমন ডাক্তার আর কম্পাউন্ডার, আগেকার দিনে হতো ডাক্তার প্রেসক্রিপশন লিখতো আর কম্পাউন্ডার সব যৌগিক তৈরি করে দিত, মিক্সচার তৈরি করে দিত। ওরকম মোহন ভাগবত আরএসএস আসলে ডাক্তার, প্রেসক্রিপশন লিখে দিয়েছে। আর মমতা ব্যানার্জি তার এই হেজাব পড়ার রাজনীতিতে ওই কম্পাউন্ডারের কাজ করে ওষুধ বিলি করছেন, যেখানে দাঁড়িয়ে আমাদের রাজ্যে এবিপি
দক্ষিণপন্থী চরম রাজ্যের শত্রু, ইতিহাসের শত্রু, আমাদের স্বাধীনতার শত্রু, আমাদের স্বাধীনতা আন্দোলনের শত্রু, বামপন্থার শত্রু, মানুষের ঐক্য সম্প্রীতির শত্রু, আমাদের সভ্যতার শত্রু, তারা এখানে এসে মিলিটারি পোশাকে সাজছে আর গলি মারো শালকে বলে মিছিল করছে। আর মমতা ব্যানার্জি মার্ক্সবাদীদের মধ্যে শত্রু খুঁজে চেষ্টা করছেন। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির রাজ্য সম্পাদক হিসেবে বলছি, মমতা ব্যানার্জি আর পুলিশ কমিশনার মাথা খুঁড়ে মরে গেলেও র্যাগিংয়ে কোনো অপরাধী সিপিআইএম এসএফআইকে খুঁজে পাবেন না। এটাই রাজনৈতিক দর্শন, এটাই চিন্তা, এটাই চেতনা। লুটেরার দল সে যাই করুক, যখন জ্ঞানেশ্বরী কাণ্ড ঘটিয়েছিল তখন ওই দালাল বুদ্ধিজীবীদের দিয়ে প্রেস ক্লাবে বলেছিল সিপিআইএম করেছে, চ্যালেঞ্জ রইল। আজ পর্যন্ত তদন্ত করে বার করতে পারলেন না কেন? আর এখনো যখনই কোনো কথা হয় তখন সিপিআইএমকে খুঁজে বার করার চেষ্টা করেন, যে সিপিআইএমকে দূরবীন দিয়ে দেখা যেত না। এখন মমতা ব্যানার্জি চশমা ছাড়াই সিপিএম দেখছেন, চোখ বন্ধ করেও সিপিএম দেখছেন, স্বপ্নেও সিপিএম দেখছেন। হ্যাঁ, সিপিআইএম স্বপ্নে আছে, স্বপ্নের হত্যাকারীদের মধ্যে সিপিআইএম নেই, স্বপ্নের হত্যাকারীর মধ্যে এসএফআই থাকতে পারে না। সেই স্বপ্নকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। মনে থাকে জানো, যেদিন সুদীপ্ত খুন হয়েছিল, মমতা ব্যানার্জি শাহরুখ খানকে নিয়ে বল ডান্স করছিলেন। কোথায় মানবিকতা? কালকে ওখানে নাটক করেছেন গান্ধী মূর্তির সামনে দাঁড়িয়ে পিসি ভাইপো, 9 জন মানুষ, তার মধ্যে তৃণমূল আছে। বোমা কারখানায়, ওই তৃণমূলের বোমা কারখানায় বিস্ফোরণে খুন হয়েছে, মারা গিয়েছে। একটা কথা বলেছেন, একটা কথা বলতে পারেন। 60 জন মানুষ পঞ্চায়েতে, আর যখন থেকে পঞ্চায়েতের প্রস্তুতি শুরু হয়েছে পৌনে 100 জন মানুষ মারা গিয়েছেন। প্রতিদিন গড়ে আমাদের রাজ্যে কোথাও ধর্ষণ হচ্ছে, কোথাও খুন হচ্ছে, কোথাও বিস্ফোরণ হচ্ছে। কোনো একটা কথা বলছেন না। কি করে বলবেন? তার গুরু বিশ্বগুরু মণিপুরে যখন 80টা গ্রাম নিশ্চিহ্ন হয়ে গিয়েছে, আমাদের বোনেদের যখন উলঙ্গ করে প্যারেড করিয়ে গণধর্ষণ করেছে, এত মোদি, এত মুখর, একটা কথা বলেননি, একটা কথা বলতে পারেন না। আর আমরা যাতে কথা না বলি এই জন্য বলেছিলেন মুখে লুকোপ্লাস লাগিয়ে রাখো। এই জন্য মিডিয়াকে বলছেন বিজ্ঞাপন দেব না, তোমরা এসব খবর দিও না। এই জন্য হিড়িকবাজি করছেন, হুড়ুমবাজি করছেন, কার্নিভাল করছেন, বলছেন ওইদিকে ওই পার্থ অপার টাকার দিকে কেন তাকাচ্ছ? আমাদের মায়ের দিকে তাকাও, দুর্গা ঠাকুরের দিকে তাকাও, ওদিকে পেন নাম দাও। কিন্তু ছাত্ররা, বাম ছাত্ররা, এসএফআই, এখানেই গর্বিত একজন প্রাক্তন এসএফআই কর্মী হিসেবে, যে তারা কিন্তু ওই ইধর উধর কি বাত लड़ने के लिए तैयार नहीं है। तो इधर उधर की बात नहीं कर। ये देश को किसने लूटा আর किसने खाया? কত খেলে, কত পাচার করলে, আর কত কালীঘাটে জমা রাখলে, তার হিসেবে আমরা চাইছি। এবং আমরা চাই ইডি সিবিআই কিছু করবে না। প্রতিদিন কোর্ট ওদেরকে বলছে, আজকেও দাঁড়িয়ে হাইকোর্টে গেছে ওই শুভেন্দু, যাদবপুরের কাণ্ডের জন্য বলে এনআইএ চাই। হাইকোর্টের প্রধান বিচারপতিকে ধন্যবাদ, উনি ফাইল ছুঁড়ে ফেলে দিয়েছেন। আর আমি বলেছি শুভেন্দুকে, তুই বাবা দেখ কোথায় টাকা পয়সা রোজগার হয়, সেদিকে যা, বিশ্ববিদ্যালয়ের দিকে তাকাস না, ওই দিকটা তোর ঠিকানা নয়, ওই দিকে তাকানো তোদের কর্ম নয়। বিশ্ববিদ্যালয়টা ছাত্রদের থাক, হস্টেলটা ছাত্রদের থাক, বহিরাগত থাকা যাবে না। ওরা বলছে যাদবপুরে বহিরাগত ঢুকবে না। আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সংগঠক ছিলাম। 1981 সালে বিশ্ববিদ্যালয় ছাড়ার পরে 10 বছর যখন ডিপার্টমেন্টের সেমিনার হয়েছে বা রিউনিয়ন হয়েছে, বা যখন কর্মচারী সংসদ হয়েছে, বা গুজরাটের দাঙ্গা হয়েছে, আর্টস ফ্যাকাল্টি সেমিনার করেছে, এরকম 4 বার এসছি। আমরা চাই না প্রাক্তনীরা থাক। প্রাক্তনীর নাম ধরে যাতে সেখানে বহিরাগত ঘাঁটি না হয়। চ্যালেঞ্জ দিচ্ছি, চ্যালেঞ্জ দিতে ক্ষমতা আছে। মোদি হোক আর মমতা হোক, বলুক এক বাক্যে, কোন বিশ্ববিদ্যালয়ে পাস আউট কেউ এবং বাইরের কোন গুন্ডা বদমাইশ
কোনো কলেজ বিশ্ববিদ্যালয়ে ঢুকবে না। এসএফআই এর কমরেডরা রাজি আছে, বামপন্থীরা রাজি আছে। আমরা বিশ্ববিদ্যালয়ের ব্যাপার, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, শিক্ষক, কর্মচারী, শিক্ষাবিদ, ছাত্ররা সামলে নেব, সেখানে গুন্ডা বদমাইশকে আসতে হবে না। আর এখানে ভাইস চ্যান্সেলর নিয়োগ করছে টাকা নিয়ে, এখানে শিক্ষক নিয়োগ করছে টাকা নিয়ে, সেখানে দাঁড়িয়ে বহিরাগত ঢুকবে না? বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথ তৈরি করেছিলেন। আজকে কেন্দ্রীয় সরকার বিশ্ববিদ্যালয়কে ধুলায় মিশিয়ে দিয়েছে। স্বপ্নের মৃত্যু নিয়ে এত চেঁচামেচি হচ্ছে, হত্যা নিয়ে, কারণ এখানে সংগঠিত বাম আন্দোলন আছে। এটা যাদবপুর বলে, খড়গপুর আইআইটিতে ছাত্র ক্যাম্পাসে রাজনীতি করতে দেওয়া হয় না, সেন্ট্রাল গভর্নমেন্ট চালায়। সেখানে ফাইজানকে খুন করেছে গত বছরে, যেরকম নাজিবকে নিয়ে গায়েব করে দিয়েছে জেএনইউ ক্যাম্পাস থেকে। তাহলে আরএসএস এবিভিপি খুন করেছে খড়গপুর আইআইটিতে ফাইজানকে, আর মমতা ব্যানার্জি বলে আমি বিজেপির বিরুদ্ধে লড়বো। ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছেন। ফাইজানের মা প্রতিদিন হাইকোর্টে ছুটে, তারপরে গুয়াহাটি থেকে হাইকোর্টের নির্দেশে তার লাশ তুলে নিয়ে আসা হয়েছে, তারপরে পোস্টমর্টম হয়েছে, তারপরে কেন্দ্রীয় প্রতিষ্ঠানে খুন হয়েছে, আর রাজ্যের পুলিশ এটাকে ধামা চাপা দিয়ে মিথ্যা পোস্টমর্টম করেছিল, হাইকোর্ট বলেছে। যেরকম ভাইপোকে বাঁচাতে চান, সেরকম খড়গপুর আইআইটির ফাইজানের খুনিকে বাঁচানোর জন্য মমতা ব্যানার্জির পুলিশ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গেছে ফাইজান হত্যার তদন্ত যাতে আটকানো হয়, এসআইটি যাতে তৈরি না হয়। তাহলে পরিষ্কার কারা খুনের দিকে আর কারা খুনের বিরুদ্ধে। আমরা প্রথম দিন থেকে বলেছি, আমি নিজে সিপিএমের রাজ্য সম্পাদক, প্রাক্তন এসএফআই, প্রাক্তন যাদবপুরের কর্মী হিসেবে বলেছি, ছাত্র হিসেবে বলেছি যে খুনের মামলা রুজু করো, আর হত্যার জন্য যারা দায়ী তাদের ধরো। কলকাতা পুলিশ এখনো পর্যন্ত 13-14 জনকে ধরেছে। এমনি কলকাতা পুলিশের উপর খুব একটা ভরসা নেই আমার, কিন্তু মমতা বলার পরেও 13 জনের মধ্যে কোনো এসএফআই নেই, কোনো সিপিআইএম নেই। আর মমতা ব্যানার্জি সার্টিফিকেট পেলেন, তিনি কত বড় মিথ্যাবাদী। তিনি পুলিশ মন্ত্রী, কলকাতা পুলিশ ধরেছে যাদেরকে, তারা এসএফআই বিরোধী, আর মমতা ব্যানার্জি বলছেন এসএফআই আর মার্ক্সবাদী। আসলে আমি জানি না কেপিসি যাদবপুরে মেডিকেল কলেজে সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট আছে কিনা, কিন্তু পিজিতে খুব ভালো ডিপার্টমেন্ট আছে। ওনার কালীঘাট থেকে বেরিয়ে নবান্ন যাওয়ার আগে ওই পিজি হাসপাতালের পেছনে যে মেন্টাল হাসপাতাল আছে, ওখানে একদিন রেখে আপাদ মস্তক চেক আপ করতে হবে। অবশ্য হয়, যাকে সাদের ভাইপো তৈরি করেছেন সেই এখন জেল যাওয়ার পক্ষে, সুতরাং মাথায় একটু বিগড়াবে, এটা হয়, কিন্তু এতটা বিগড়াবে এটা আমরা আশা করিনি। আর ওই ভাইপো এরা কথায় বলে আমি ফাঁসি যেতে রাজি আছি, কালকে বলেছে। কি বলছিল? মঞ্চ সাজিয়ে রাখবেন, আমি ফাঁসিতে যাব। ওরা ফাঁসিতে যাওয়ার কি দরকার আছে? আমাদের রাজ্যে কেউ চুরি করলে, কেউ বেইমানি করলে, কেউ বিদেশে টাকা পাচার করলে, কেউ ভেজাল দিলে নেহরু বলেছিলেন ল্যাম্পপোস্টে টাঙিয়ে ফাঁসি দেব, কিন্তু স্বাধীনতার পরে কাউকে বেইমানির জন্য, দুর্নীতির জন্য আমাদের দেশে ফাঁসি দেওয়া হয়নি। তো বেটা কেন বলে আমি ফাঁসি যাবো? এটাকে বলে যে ব্যাক অফ দ্য মাইন্ড, এটা সাইকোলজি। পেছনে আসলে সে এমন অপরাধ করেছে সিআরপিসি আইপিসি অনুযায়ী। ও আজকাল তো আবার বিজেপি বলে আইপিসি সিআরপিসি বলা যাবে না, সংহিতা, তাই তো? মানে মনুসংহিতা নয়, আর একটা একটু পেছিয়ে সংহিতা। তো সেই সংহিতা অনুযায়ী ফাঁসিতে যায় যদি কেউ গণধর্ষণ করে, যদি কেউ মাস মার্ডার করে, যদি কেউ জেনোসাইড করে। তাহলে কেন ভাইপো বারবার বলছে আমি ফাঁসিতে যাওয়ার জন্য? আরে ইডি সিবিআই এর নিজাম প্যালেসে যেতে রাজি নয়, সিজিও কমপ্লেক্সে যেতে নয়। ওই অভিষেক বন্দ্র সিংভি আর কপিল সিব্বলকে কোটি কোটি টাকা দিচ্ছে, এ বেঞ্চ থেকে ও বেঞ্চে ঘুরছে যে দাদা পায়ে পড়িলে আমাকে ইডি সিবিআইতে যাতে জেরানো হয়। আমরা বলছি সেপ্টেম্বর মাসের মধ্যে ইডি সিবিআইকে ওই ডেপোটাকে ধরে জেলের মধ্যে বসিয়ে, যে হেফাজতে ওই কুন্তল কুনাল সব কি নাম আছে না, যত সব 2 নম্বরই আছে, তাদেরকে মুখোমুখি বসিয়ে জেরা করুন। আর তা না হলে আমরা আগামী পরশু যেরকম খাদ্য শহীদ দিবসে ধর্মতলায় যাচ্ছি, সেরকম দরকার হলে ইডি সিবিআই দপ্তরে যাব। আর পিসি ভাইপোকে কেন বেচারা কেসটার পাশে সে যাবে না, তার ব্যবস্থা আমাদের করতে হবে। রাজি আছেন তো? হবে লড়াই?
আচ্ছা পুলিশকে বলি, কলকাতা পুলিশকে, কলকাতা পুলিশ এই 24 পরগনা উত্তর দক্ষিণ পশ্চিমবঙ্গ পুলিশের মতো এত অপদার্থ নয়। আমি জানতাম তো আগে থেকে, আমি এমনি ভাগ করি না, কিন্তু আছে একটা অনেক আগে থেকে একটা অর্গানাইজ সিস্টেম। মমতা ব্যানার্জি মনে করেন কলকাতা পুলিশ কত ভালো, ভাঙড়ে উনি লেজে গবরে হচ্ছেন ওই আরাবুল আর শওকত মোল্লাকে দিয়ে, বলে কলকাতা পুলিশকে ওখানে পাঠিয়ে দিই ভাঙড়ে। আরে কলকাতা পুলিশকে বলি যাদবপুরে ভালো করে দেখ, ভাঙড়ে যাচ্ছে। এখানে দাঁড়িয়ে বললো জমায়েত করতে পারবে না, সুজন আমাকে বললো পারমিশন আর নো পারমিশন। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ফিরিয়ে আনতে, গণতন্ত্র ফিরিয়ে আনতে, র্যাগিং এর বিরুদ্ধে, খুনির শাস্তির দাবিতে, বহিরাগতদের বিরুদ্ধে যদি লড়াই করতে হয় 8B বাস স্ট্যান্ডেই জমায়েত হবে। দেখবো কলকাতা পুলিশের কত রোবোকপ আছে, কত ঢাল আছে, আর কত লাঠি আছে। পুলিশকে বলি দলদাস বৃত্তি করবেন না। মানুষের যে রাগ চোর জোচ্চোরের বিরুদ্ধে এখন পুলিশের বিরুদ্ধে হচ্ছে। কালকে দেখেছেন বীরপাড়ায় জলপাইগুড়িতে মনোজ লোহার চা বাগানের পাশে আদিবাসী যুবককে ধরে নিয়ে গিয়ে তৃণমূলের নেতা মস্তান, তার দিদি আবার পঞ্চায়েতের মেম্বার, এখানে যেমন সবার দিদি মুখ্যমন্ত্রী, তাহলে ভাইদের যেমন বুকের পাটা বেড়ে যায়। ওকে খুন করেছিল, পুলিশ ধরতে চায়নি, মানুষ চাপ দিয়েছে। তারপরে বাড়িতে তৃণমূলের নেত্রীর বাড়িতে পঞ্চায়েতের মেম্বার যে ভোট লুট করেছে তার বাড়িতে রক্তের দাগ দেখেছে। আমরা চাই না আইন হাতে তুলে নিতে, সেই বাড়িতে মানুষ হামলা করেছে, ভাঙচুর করেছে, পুলিশকে বাধ্য করেছে ব্যবস্থা নিতে, তৃণমূলকে তাড়িয়েছে। আর পুলিশ এসেছিল টিয়ার গ্যাস নিয়ে, লাঠি নিয়ে মানুষকে ছত্রভঙ্গ করতে। পুলিশকেও জুতো পেটা করেছে বীরপাড়ার মানুষ। নামটা বীরপাড়া মনে রাখবেন। ওই পুলিশ দালালি করলে কিন্তু রাগ কিন্তু পুলিশের বিরুদ্ধে না। 31শে আগস্ট খাদ্য আন্দোলনের শহীদ দিবস, 80 বছর হচ্ছে বাংলার মন্বন্তরের। সোমনাথ হরের ভাস্কর্য, সোমনাথ লাহিড়ীর বক্তৃতা, প্রসাদের লেখা, জয়নাল আবেদিনের পেন্টিংস দেখলে বুঝতে পারবেন 30-40 লক্ষ বাঙালি প্রাণ দিয়েছিল খাদ্যাভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। আর তখন খাদ্যমন্ত্রী কে ছিলেন? শ্যামাপ্রসাদ মুখার্জি। একে যখন নেতা বানানো হচ্ছে, বিজেপি তৃণমূলের মধ্যে টানাটানি হচ্ছে তার ছবি নিয়ে, যে কিভাবে তাকে বলতে পারে আরএসএস বিজেপি মমতা বলুক প্রাক্তন খাদ্যমন্ত্রী যুক্ত বাংলার। তিনি যখন খাদ্যমন্ত্রী ছিলেন তখনই বড়বাজারে মজুদদারি, তখনই কালোবাজারি, তখনই মুনাফাখোরি। বাংলার সংস্কৃতিতে, বাংলার উপন্যাসে, গল্পে, ডিকশনারিতে, অভিধানে মুনাফাখোর, মজুদদার, কালোবাজার, ভেজালদার এই শব্দ ছিল না। যেদিন শ্যামাপ্রসাদ মুখার্জি খাদ্যমন্ত্রী হয়েছেন 30 লক্ষ বাঙালি এই কলকাতার রাজপথে ভুকা মানুষ প্রাণ বিসর্জন দিয়েছে, কনকালসার বাঙালি। আর তারপরে আমাদের ডিকশনারিতে এইসব কথাগুলো ঢুকলো। এখন আদানি আম্বানিকে দিয়ে নতুন করে মমতা মোদী আবার খাদ্যের সংকট নিয়ে আসছেন। খাদ্য শহীদ দিবস 59 সালে 80 জন মানুষকে পিটিয়ে মেরেছিল ভুকা মানুষ খাদ্যের দাবি। আজকে মূল্যবৃদ্ধির বিরুদ্ধে, শিক্ষার দাবিতে, ক্যাম্পাসে শান্তি ফেরানোর দাবিতে, স্বপ্নকে বাঁচাতে আর তৃণমূল যে গুন্ডামি মস্তানি পুলিশ প্রশাসনকে দিয়ে করেছে, সেই লুটের বিরুদ্ধে প্রতিদিন হাইকোর্টে কানমালা খাচ্ছে। কিন্তু এবার পাড়ায়, মহল্লায়, গ্রামে ওই হাইকোর্টের বেঞ্চে নয়, তার প্রস্তুতি হচ্ছে। 31 তারিখে কলকাতা পুলিশ বলেছে, এখন তো ফোনই তুলছে না, বলে কোনো পারমিশন দেব না। আমরা ঠিক করেছি মানুষ যখন তার কথা বলবে তার জন্য মমতা ব্যানার্জি যতদিন পুলিশ মন্ত্রী থাকবে সেই পুলিশের কাছ থেকে কোনো অনুমতি নিতে হবে না। কোনো অনুমতির দরকার নেই। কিসের অনুমতি? পুলিশকে দিয়ে 21শে জুলাইয়ে মঞ্চ বাঁধবে, রেড রোড জুড়ে তামাশা করবে, কার্নিভাল করবে, ধর্ণা দেবে। পুলিশকে দিয়ে মেট্রো চ্যানেলে জমায়েত করে প্যান্ডেল মেরে ক্যাবিনেট বৈঠক করাবে, ধর্ণা দেবে লোকসভা নির্বাচনের আগে। আর লাল ঝান্ডার লোক, বামপন্থী লোক, ছাত্র যুবরা মিছিল মিটিং করলে বলবে ট্রাফিক জ্যাম হবে, এই জন্য অনুমতি দেওয়া যাবে না। আমরা ওই অনুমতির তো একটা করি না। 31 তারিখে আমরা বলেছিলাম 10,000 মানুষ আসবে, পুলিশ বলল অনুমতি নেই। আমরা বলছি আজকে 1 লাখ মানুষ আসবে, আর কালকের মধ্যে যদি অনুমতি না হয় 2 লাখ মানুষ আসবে কলকাতার বুকে। মানুষ শেষ কথা বলে।
আর যাদবপুরেও এবিভিপি মস্তান আর তথাকথিত দালাল দক্ষিণপন্থী ওই নকল ইন্ডিপেন্ডেন্সে যারা রাজনীতি করছে তারা শেষ কথা বলবে না। এসএফআই, বামপন্থী আন্দোলন, সংগঠিত ছাত্র আন্দোলন, তারা ক্যাম্পাসে শেষ কথা বলবে। আর প্রশাসনকেও বলে রাখি, নাগপুরের দিকে তাকিয়ে, রাজভবনের দিকে তাকিয়ে নয়, এখানকার শিক্ষক, এখানকার ছাত্র, এখানকার কর্মচারী, এখানকার অভিভাবক, তাদের পরামর্শ করে বিশ্ববিদ্যালয় চলবে। আর এই কথা বলে অনেকক্ষণ বললাম। আপনাদের সবাইকে ধন্যবাদ, নমস্কার, আদাব, সালাম, অভিনন্দন শেষ করছি।